Hello guys, it's me Linux again and welcome to my another video. আজকে আমরা শুরু করব ডেমন স্লেয়ারের পঞ্চম এপিসোড দিয়ে। গত এপিসোডে আমরা দেখেছি তানজিরো কিভাবে সাবিত এবং মাকামুর খুনি সেই হ্যান্ড ডিমনকে মেরে ফেলেছে। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। আমাদের হ্যান্ড ডিমন এর ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আমরা দেখতে পারি সে ডিমন হওয়ার পরই কাউকে মেরে খাওয়া শুরু করে দিয়েছে, কিন্তু তখনই সে দেখতে পায় যে তার পেছনে উরোকোডাকি দাঁড়িয়ে রয়েছে। সে উরোকোডাকিকে আক্রমণ করতে যায়, কিন্তু যখন দেখতে পায় যে উরোকোডাকি তার থেকেও শক্তিশালী, তখন ওই হ্যান্ড ডিমনটি দৌড়াতে থাকে উরোকোডাকির হাত থেকে বাঁচতে, কিন্তু সে বেশি দূর যেতে পারে না। কিছুক্ষণ পরে উরুকোডাকি তাকে খুঁজে বের করে এবং তাকে ধরে ফেলে। এরপর আমরা জানি যে ব্লাড ডিমনের সাথে কি হয়েছে। তাকে সেই উইস্টেরিয়া গার্ডেনে আটকে দেওয়া হয়, যেখান থেকে সে প্রতিজ্ঞা করে যে সে উরুকোডাকির সকল ছাত্রকে মেরে ফেলবে। যখন তানজিরো হ্যান্ড ডিমনটির গলা কাটতে যায়, তখন হ্যান্ড ডিমনটি তানজিরোর উপরে উরুকোডাকির ছাপ দেখতে পায়। দেখতে দেখতে হ্যান্ড ডিমনটির সামনে তার সম্পূর্ণ বডি অদৃশ্য হয়ে যায়, কিন্তু তানজিরো সেই হ্যান্ড ডিমনটির কাছে যায় এবং তার হাত ধরে হ্যান্ড ডিমনটির জন্য প্রার্থনা করতে থাকে, যাতে সে পরের জন্মে কোনো ডেমন না হয়। তানজিরোর এই কাইন্ডনেস দেখে হ্যান্ড ডিমনটির চোখেও পানি এসে যায়। এরপর আমাদেরকে তার আফটার লাইফ দেখানো হয়, যেখানে সে সম্পূর্ণ একা অবস্থায় থাকে। সে আফসোস করতে থাকে যে সে তার বড় ভাইকেও পর্যন্ত খেয়ে ফেলেছে, কিন্তু কিছুক্ষণ পরে সে তার বড় ভাইকে দেখতে পায় এবং তার মনে পড়ে যে তারও একটি বড় ভাই ছিল। সে ডেমন হওয়ার পর তা সম্পূর্ণ ভুলে গিয়েছিল। তারপর সে তার বড় ভাইয়ের সাথে যেতে থাকে। এরপর আমাদেরকে উরুকোডাকির সকল ছাত্রদের দেখানো হয়, যাদেরকে হ্যান্ড ডিমন নিজে মেরে ফেলেছিল। হয়তো তারা এখন হ্যান্ড ডিমনের হাত থেকে মুক্ত হয়েছে এবং তাদের আত্মাও মুক্ত পেয়েছে। এরপর এক এক করে সবাই চলে যেতে থাকে তানজিরোকে ধন্যবাদ জানিয়ে। অন্যদিকে উরোকোডাকিও তানজিরোর জন্য চিন্তা করতে থাকে যে সে কি এবার তার ছাত্রকে আবার ফিরে পাবে। এরপর তানজিরো অন্যান্য ডিমনদেরকেও মারতে থাকে। সে প্রত্যেক ডিমনকে জিজ্ঞাসা করতে থাকে যে কোনো মানুষ যদি একবার ডেমনে পরিণত হয়, তাকে কিভাবে আবার স্বাভাবিক রূপে ফেরানো যাবে। কিন্তু কোনো ডেমনই তার কোনো কথার পাত্তা দেয় না, বরং তাদের তানজিরোকে আক্রমণ করতে থাকে। তাই তানজিরো সিম্পলি যেসব ডেমনদের মারতে থাকে এবং ভাবতে থাকে যে কিভাবে নেজুকোকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আনা যাবে। এভাবে তানজিরো অবশেষে উইস্টেরিয়া গার্ডেনের মধ্যে পৌঁছায় এবং তখন দেখে যে সকাল হয়ে গিয়েছে। তানজিরো দেখতে পায় তারা মাত্র 4 জনই এ পর্যন্ত সার্ভাইভ করতে পেরেছে। তখন তানজিরো সেই ছেলেটির কথা মনে পড়ে, যখন সে হ্যান্ড ডিমনের কাছে দৌড়ানি খাচ্ছিল। সে ছেলেটি এবার সার্ভাইভ করতে পারেনি। তানজিরো নিজেকে দোষ দিতে থাকে যে সে অজ্ঞান না হলে হয়তো সে ছেলেটি আজ বেঁচে থাকতো। পাশে এক ছেলে বলতে থাকে যে হয়তো আমি আজকে বেঁচে গিয়েছি, কিন্তু কালকে কি জানি আমার সাথে কি হবে, কালকে আমি না বাঁচতে পারি। এখানে সার্ভাইভ করা প্রত্যেকটি ক্যারেক্টারে এই সিরিজের জন্য গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পারি সেই যমজ বোন আসে এবং তাদেরকে ওয়েলকাম করে এবং তাদের 4 জনকে কংগ্রেচুলেশন জানায় যে এই টেস্টে তারা সফলভাবে পাস করেছে। একটি ছেলে বলতে থাকে যে তাহলে আমাদের তলোয়ার কবে দেওয়া হবে, কিন্তু ওই মেয়ে দুটি তাদেরকে ধৈর্য ধরতে বলে এবং তাদেরকে ডেমন স্লেয়ারের বিভিন্ন র্যাঙ্ক সম্পর্কে বলতে থাকে। তাদেরকে সর্বনিম্ন মিজুনোটো র্যাঙ্কে উত্তীর্ণ করা হয়, যেখানে তারা সর্বপ্রথম সোর্ডের জন্য পাথর বা স্টিল সিলেক্ট করবে। এরপর 10 থেকে 15 দিন পর তারা তাদের তলোয়ার পাবে। তাদের সবাইকে একটা করে কাক দেওয়া হয় এবং বলা হয় যে এটি কাসুগাই ক্রো, এটা তোমাদেরকে কমিউনিকেট করতে সাহায্য করবে। সবার কাছে কাক আসলেও ওই হলুদ চুল আলা ছেলেটির কাছে ছোট্ট একটি চড়ুই পাখি আসে। কিন্তু অন্য ছেলেটি রেগে গিয়ে ওই মেয়ের ওপর আক্রমণ করে এবং বলতে থাকে যে রং পরিবর্তনকারী কাটানা কোথায়। কিন্তু আমাদের গল্পের হিরো তানজিরো ওই মেয়েটিকে বাঁচিয়ে নেয় এবং ওই ছেলেটিকে একটা উচিত শিক্ষা দিয়ে দেয়। কিন্তু অন্যদিকে হলুদ চুলওয়ালা ছেলেটির একটাই ডায়লগ, এত কিছু কি করে কি হবে, একদিন তো মরেই যাব। এবং মেয়েটি চুপচাপ থাকে। তারপরে তাদেরকে কাটানা তৈরির জন্য স্টিল দেখানো হয় এবং তাদেরকে প্রত্যেকটি আলাদাভাবে চুজ করা হয়। প্রথমে তানজিরো তার গ্রাম শক্তির মাধ্যমে তার কাছে যেটা সবচেয়ে ভালো লাগে সে সেটাই চুজ করে। এরপর আমাদেরকে এক মিস্টিরিয়াস লোক দেখানো হয়, যার সামনে একটি কাসুগাই ক্রো ছিল। সে বলতে থাকে খুব ভালো, 4 জন ছেলে ফাইনাল সিলেকশনে টিকে গিয়েছে। আমাদের লোক সংখ্যা আস্তে আস্তে বাড়ছে। এখন দেখার বিষয় যে তারা কত বড় তলোয়ারবাজ হতে পারে। অন্যদিকে তানজিরো তার ফাইনাল সিলেকশন শেষে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়।
তার শরীরে হাঁটা হেঁটে যাওয়ার মতো সামান্যতম শক্তিটুকু নেই, তবু সে লাঠিতে ভর করে কোনো রকম যেতে থাকে। কিন্তু সে তার শক্তি সব প্রায় সম্পূর্ণই হারিয়ে ফেলে এবং মাটিতে পড়ে যায়। সে নেজুকোর কথা ভেবে আবার উঠে দাঁড়ায় এবং তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে থাকে। যখন সে বাড়িতে পৌঁছায়, দেখতে পায় নেজুকো বাইরে দাঁড়িয়ে রয়েছে। সে নেজুকোর দিকে ছুটে যায় এবং আমরা নেজুকোর সাথে তানজিরোর কিছু ইমোশনাল অ্যাটাচমেন্ট দেখতে পারি। তারা দুই ভাই বোন অনেকদিন পর একসাথে হয়ে প্রায় কেঁদে ফেলে দেয়। অন্যদিকে উরোকোডাকেও তানজিরোকে দেখে অনেক খুশি হয় যে অবশেষে তার একজন স্টুডেন্ট ফাইনাল সিলেকশনে পাশ করে এসেছে। উরোকোডাকেও তাদের সাথে ইমোশনালি অ্যাটাচড হয়ে পড়ে। তানজিরো ফিরে আসায় উরোকোডাকি সে ব্যাপারে খুব খুশি। সে তানজিরোকে জিজ্ঞাসা করতে থাকে যে তুমি কি সেই মিউটেটেড ডিমনকে মেরে ফেলেছ? তানজিরো উত্তরে হ্যাঁ বলে। তখন উরোকোডাকি বলে যে তাহলে সব ঝামেলা শেষ। এরপর তা উরোকোডাকি তানজিরোকে ডেমনদের সম্পর্কে আরো বলতে থাকে যে ডেমনরা কিছু অ্যাবিলিটি পাওয়ার জন্য ব্লাড ডেমন আর্ট নামে একটি স্পেশাল ম্যাজিক ইউজ করে। তুমি যখন সামনে ডেমন স্লেইং এ যাবে তখন দেখতে পাবে। এর ফলে তারা আরো বেশি শক্তিশালী এবং ভয়ঙ্কর হয়ে ওঠে। তানজিরো জিজ্ঞাসা করতে থাকে তাহলে নেজুকোর এতক্ষণ ঘুম পাড়া কি কোনো ব্লাড ডেমন আর্টের অংশ? তখন উরোকোডাকি উত্তরে বলে যে না, এটা কোনো ব্লাড ডেমন আর্টের অংশ না। তানজিরো হয়তো তার শক্তি রিজেনারেট করে ঘুমানোর মাধ্যমে, যেখানে অন্যান্য ডিমনরা মানুষদেরকে মেরে তাদের রক্ত এবং মাংস খেয়ে নিজেদেরকে আরো বেশি শক্তিশালী করে তোলে। নেজুকো অন্যান্য ডেমনদের থেকে খুবই আলাদা। তানজিরো উরোকোডাকির এই কথা শুনে খুবই খুশি হয় এবং ভাবতে থাকে হয়তো নেজুকো কোনো মানুষের জন্য ক্ষতিকর নয়। 15 দিন পরে আমরা একটি আজব লোককে দেখতে পাই যে তানজিরোর কাছে আসে এবং বলতে থাকে যে আমি তানজিরো কামাডোকে তার সোর্ডটি ডেলিভার করতে এসেছি। তখন তানজিরো উত্তর বলে হ্যাঁ, আমি তানজিরো। সেই লোকটি কোনো কথা না শুনে তার তলোয়ারের প্রশংসা করতে থাকে যে তার তলোয়ার এটা দিয়ে তৈরি, ওটা দিয়ে তৈরি, এই কাজ করে ওই কাজ করে। তখন উরোকোডাকি বলতে থাকে যে লোকটি তখন করতে হবে না, সে সবসময় তার তলোয়ার নিয়ে পড়ে থাকে অন্য লোকের কথা শোনা বাদ দিয়ে। ওই আজব লোকটি তানজিরোকে দেখে বলতে থাকে যেহেতু তোমার চুল লাল, সেহেতু তুমি ছোটকাল থেকে হয়তো আগুনের কাজ করবে, সেই হিসাবে এই সোর্ডটি লাল আকার ধারণ করবে। সে উরোকোডাকিকে উদ্দেশ্য করে বলতে থাকে যে আমি কি ঠিক বলেছি? তখন উরোকোডাকি উত্তরে বলে হ্যাঁ, ঠিক আছে। ওই লোকটি তখন তানজিরোকে বলতে থাকে বের করো, তলোয়ারটি বের করো। নিচিরিন সোর্ড তার রং পরিবর্তনের জন্য বিখ্যাত, হয়তো এটি লাল কালারেরই হবে। কিন্তু যখন তানজিরো তার তলোয়ারটি খাপ থেকে বের করে তখন সেটি আস্তে আস্তে হঠাৎ করে কালো বর্ণের হয়ে যায়। তা দেখে লোকটি পুরোই ক্ষেপে যায়। তানজিরো বলতে থাকে তাহলে এটা কি অশুভ? তখন উরোকোডাকি উত্তরে বলে না, এটি অশুভ নয়, কিন্তু কালো বর্ণের তলোয়ার খুব কম লোকেরই হয়, এটি সাধারণত দেখতে পাওয়া যায় না। আমার মতে যেহেতু তানজিরো কয়লার কাজ করতো, সেই হিসাবে কয়লার রং অনুযায়ী তানজিরোর তলোয়ারের রং হয়েছে, এটা আমার প্রেডিকশন। কিন্তু ওই তলোয়ার আলা তানজিরোর উপর আক্রমণ করে বসে। এ সময় তানজিরোর কাসুগাই ক্রো তানজিরোর প্রথম মিশন নিয়ে এসে এবং তাকে বলতে থাকে যে এখান থেকে উত্তরে কিছু মেয়ে হঠাৎ করে গায়েব হয়ে যাচ্ছে। তখন আমরা দেখতে পাই একটি ছেলে এবং একটি মেয়ে রাস্তা দিয়ে হাঁটছে, কিন্তু হঠাৎ করে মেয়েটি অদৃশ্য হয়ে যায় এবং ছেলেটি তাকে খুঁজতে থাকে। ক্রোটি আরো বলতে থাকে ভালোভাবে প্রস্তুতি নিয়ে নাও, কারণ ডেমন স্লেয়ার কর্পের সদস্য হওয়ার পর এটি তোমার সর্বপ্রথম অ্যাসাইনমেন্ট। সো গাইস, আজকে এ পর্যন্তই। সি ইউ ইন নেক্সট, অ্যান্ড টিল দেন, আল্লাহ হাফেজ।